আমি এখনো পর্যন্ত এই চ্যানেলে আপনাদেরকে পুরাণে বর্ণিত বিভিন্ন ঘটনা বলেছি, তবে আজকে যেই এপিসোডটা আমি করতে চলেছি বা আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চলেছি তা সম্পূর্ণরূপে আলাদা একটি বিষয়। আপনারা যখন কোথাও ঘুরতে যান বা ভ্রমণ করতে যান, বিভিন্ন হোটেল আপনারা দেখেন, কোথায় কীরকম থাকার ব্যবস্থা, কোথায় রুম কীরকম, কোথায় ব্রেকফাস্ট অ্যাভেলেবল। যদি তাদের মধ্যে থেকে একটা হোটেল আপনাদের পছন্দ হয়ে যায়, সেটাকে আপনারা বুকও করে ফেলেন। তবে একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে সমস্ত বড় বড় হোটেলগুলো, এইগুলোর ভিড়ের মধ্যে এমন একটা হোটেল লুকিয়ে রয়েছে যার কোনো রকম প্রচার এই সমস্ত ওয়েবসাইট বলুন বা হোটেল বুকিং অ্যাপ যেগুলো বলুন, সেগুলো কিন্তু করে না। কেন করে না? তার কারণ এই হোটেলটার মধ্যে কোনো রকম জাঁকজমক নেই, কোনো রকম চাকচিক্য নেই। অন্যান্য হোটেলগুলোতে যেরকম টালির মেঝে টাইলস দেওয়া একটা ঝাঁ চকচকে ব্যাপার থাকে, সেই ব্যাপারটা কিন্তু এই হোটেলটাতে নেই। এই হোটেলে কোনো লিফটের ব্যবস্থা নেই, নিজের কাজ এখানে নিজেকেই করে নিতে হয়। এবার আপনারা মনে করতে পারেন যে এই হোটেলে কে যায় বা কে যেতে পারে। বললে হয়তো বিশ্বাস করবেন না, কিছু সংখ্যক মানুষ খুঁজে পেতে এই হোটেলটাতেই যান এবং একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে যান। কি উদ্দেশ্য নিয়ে যান সেটা শুনবেন। মরবার উদ্দেশ্য নিয়ে বা মৃত্যু বরণ করবার উদ্দেশ্য নিয়ে এই হোটেলটাতে তারা যান। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আসুন আজকের এই ভিডিওতে আমরা এই হোটেলের রহস্য উন্মোচন করব। নমস্কার দর্শক বন্ধুরা, সনাতন কথায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। কাশী, যার বর্তমান নাম বেনারস, আমাদের সনাতনীদের কাছে অত্যন্ত পবিত্র এক নগরী। বলা হয় স্বয়ং মহাদেব এই শহরকে নিজের হাতে গড়ে তুলেছিলেন এবং এই শহরটিকে ওনার ত্রিশূলের ডগায় তিনি কিন্তু ধারণ করে রয়েছেন। আমাদের মধ্যে একটা বিশ্বাস বদ্ধমূল, শত প্রলয় ঘটে গেলেও এই নগরী এটা কিন্তু ধ্বংস হবে না। এ হচ্ছে চিরন্তন, এর কোনো আদি নেই, এর কোনো অন্ত নেই। এবার কাশীর একটা বিশেষত্ব কি? কাশীতে কেউ যদি মৃত্যুবরণ করে বা এখানে যদি কেউ মারা যান, তার কিন্তু মোক্ষ লাভ হয়। আমরা সনাতনীরা আমরা মোক্ষ লাভের কনসেপ্টে বিশ্বাসী। জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোলেই মোক্ষ লাভ, অর্থাৎ আমাদের যে আত্মা, সেই আত্মা যদি পরম ব্রহ্ম বা পরমাত্মার সাথে মিলিত হয়, তাহলেই কিন্তু মোক্ষ লাভ ঘটতে পারে। এবার এই পরমাত্মার সঙ্গে নিজের আত্মাকে মিলিত করা বা পরম ব্রহ্মের সঙ্গে আত্মাকে মিলিত করা, এইটা করতে গেলে দরকার কি পড়ে? দরকার পড়ে ব্রহ্মজ্ঞান। এবার এই ব্রহ্মজ্ঞান চট করে কিন্তু মানুষ অর্জন করতে পারে না। এর জন্য কিন্তু কঠোর থেকে কঠোরতম পরিশ্রম সাধনা করতে হয়, তাহলে গিয়েই কিন্তু এই বিদ্যা লাভ করা যায় এবং মোক্ষ লাভও করা যায়। কিন্তু বলা হয় কাশীতে যদি কেউ মারা যায় তাহলে কিন্তু সে মোক্ষ লাভ করে, তার কিন্তু এরকম কঠোর সাধনা বা তপস্যা করবার দরকার পড়ে না। এখানে মৃত্যু হলে পরে বা এখানকার কোনো ঘাটে যদি তার অন্তিম সংস্কার হয়, তার দাহকার্য যদি সম্পন্ন হয়, তাহলে কিন্তু সে মোক্ষ লাভ করে, জন্ম মৃত্যুর চক্র থেকে তিনি কিন্তু বেরিয়ে আসতে পারেন। এবং এখানে বলা হয় যে কোনো মুমূর্ষু রোগী তিনি যখন মারা যাচ্ছেন, স্বয়ং মহাদেব তার সামনে এসে উপস্থিত হন এবং কানে কানে তাকে তারক ব্রহ্ম মন্ত্র কিন্তু তিনি প্রদান করেন। এবার এই বিশ্বাস থেকেই কাশীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মুমুক্ষু ভবন তৈরি হয়েছে, গড়ে উঠেছে। মুমুক্ষু ভবনের ব্যাপারটা কীরকম? এই ভবনগুলোতে মানুষজন আসেন, অবশ্যই যারা বয়স্ক মানুষজন তারা আসেন এবং জীবনের শেষ সময়গুলো তারা কিন্তু এখানে কাটিয়ে যান। আমরা বিভিন্ন সাহিত্যে, পুরনো দিনের যে সমস্ত সাহিত্যগুলো বা সাহিত্য ভিত্তিক যে সমস্ত সিনেমাগুলো তৈরি হয়েছে, চলচ্চিত্র, তাতে কিন্তু আমরা দেখেছি বৃদ্ধকালে, বৃদ্ধ বয়সে অনেক মানুষ তার অর্থ সম্পত্তি সমস্ত কিছু ত্যাগ করে তারা কিন্তু কাশীবাসী হচ্ছেন। এবার কাশীবাসী হওয়ার কারণটা কি? বেনারসে এসে জীবনের শেষ সময়টা কাটিয়ে যাওয়ার কারণ হলো এটাই। প্রথমত, তিনি সারাটা জীবন ধরে যা পাপ করেছেন, সেই পাপগুলো এখানে এলে পরে ধুয়ে যাচ্ছে এবং এখানে মৃত্যুবরণ করলে পরে তার মোক্ষ লাভও হচ্ছে, অর্থাৎ তাকে আর পুনরায়
এই সংসারে জন্মাতে হবে না, এইরকম একটা অভিলাষ নিয়ে কিন্তু তারা এখানে আসছেন। এবার এই যে মুমুক্ষু ভবনগুলো, এই মুমুক্ষু ভবনের ভিড়ের মধ্যে এমন একটা ভবন রয়েছে যেখানে ব্যাপারটা কিন্তু একটু অন্যরকম। আর 5টা মুমুক্ষু ভবনের থেকে এই ভবনটা কিন্তু একটু অন্যরকম। কীরকম? আসুন আমরা এই ব্যাপারটা নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করি। সালটা হচ্ছে 1958। 1958 সালে বেনারসের একটি বাড়ি, সেই বাড়ির মালিক ছিলেন হচ্ছে হরিরাম গোয়েঙ্কা নামে একজন শিল্পপতি। এই 1958 সালে তিনি এই বাড়িটাকে বিক্রি করে দেন কার কাছে? আরেকজন শিল্পপতি, যার নাম হচ্ছে জয়দয়াল ডালমিয়া। এবার এই ডালমিয়া সাহেব তিনি কিন্তু শিল্পপতি হওয়ার সাথে সাথে একজন জনহিতৈষী একজন ব্যক্তি ছিলেন, অর্থাৎ তিনি একটু ফিলান্থ্রপিক কাজ করতেন। এইবার ওনার হাতে যখন এই বাড়িটা চলে আসে 1958 সালে, তারপরে আস্তে আস্তে সময়ের সাথে সাথে এই বাড়িটা ডালমিয়া চ্যারিটেবল ট্রাস্টের অধীনে চলে যায়। এই বাড়িটার নাম হচ্ছে কাশী লাভ মুক্তি ভবন। খুব মন দিয়ে শুনবেন, বাড়িটার নাম হচ্ছে কাশী লাভ মুক্তি ভবন। এই ভবনে মানুষজন আসে শুধুমাত্র মৃত্যুর উদ্দেশ্য নিয়ে, অর্থাৎ মরবার উদ্দেশ্য নিয়ে এখানে আসেন। একেবারে মুমূর্ষু রুগী, যাদের ক্ষেত্রে আর কিছুই হয়তো করার নেই, ডাক্তাররা চিকিৎসকেরা জবাব দিয়ে দিয়েছেন যে আর ফার্দার চিকিৎসা করে হয়তো কোনো লাভ হবে না, এবার আপনারা ঈশ্বরকে ডাকুন। সেই সমস্ত ব্যক্তিরা এখানে এসে তার জীবনের শেষ সময়টা কাটাতে পারেন, এবং শেষ সময় কাটানো বললে ভুল হবে, এখানে এসে তারা মৃত্যুবরণ করেন। কারণ কাশীতে মৃত্যু মানে এটা কিন্তু একটা উৎসব, এটা কিন্তু কোনো ভয় বা দুঃখের বা বেদনাদায়ক কোনো ব্যাপার নয়। কাশীতে মৃত্যু হচ্ছে একটা উৎসব, যেটাকে পালন করতে বহু মানুষ কিন্তু এখানে ছুটে আসেন, হাসি মুখে ছুটে আসেন। তো যাই হোক, যেই প্রসঙ্গে আমি ছিলাম, তা এই যে কাশীলাভ মুক্তি ভবন, এখানে সিস্টেমটা হলো কোনো মুমূর্ষু রুগী এখানে আসতে পারেন, এসে তারা ম্যাক্সিমাম 15 দিন কিন্তু এখানে থাকতে পারেন। 15 দিনের অধিক কিন্তু তারা এখানে থাকতে পারবেন না। এই 15 দিনের মধ্যে যদি তিনি মারা যান, তখন তাকে হরিশ্চন্দ্র ঘাট বা মণিকর্ণিকা ঘাট, আমরা জানি যে এই দুটোই তো শ্মশান ঘাট আছে বেনারসে, তো এইখানে তাদেরকে দাহ করা হয়, করলে পরে তারা মোক্ষ লাভ করে। কিন্তু এই 15 দিনের মধ্যে তিনি যদি মারা না যান, বা তার শরীরের যদি, শরীর স্বাস্থ্যের যদি একটু উন্নতি ঘটে, মৃত্যু কার কবে হবে সেটা তো আর কেউ বলতে পারে না, এটার হিসাব স্বয়ং মহাদেবের কাছেই রয়েছে, মহাকালের কাছে রয়েছে। তা এখানে এসে ম্যাক্সিমাম 15 দিন থাকা যাবে। 15 দিনের মধ্যে যদি সেই মুমূর্ষু রোগী প্রাণ ত্যাগ করেন, তাহলে তাকে নিয়ে দাহ করে দেওয়া হয় বেনারসেরই কোনো একটা শ্মশানে। কিন্তু যদি 15 দিনের মধ্যে তিনি মারা না যান, তাহলে তাকে সেই জায়গা ছেড়ে দিতে হয় এবং সুযোগ করে দিতে হয় অন্য কোনো মৃত্যুপথযাত্রীকে। এবার এটা শুনে আপনাদের মনে হতেই পারে যে অন্যান্য মুমুক্ষু ভবনের থেকে এটা কীরকমভাবে আলাদা। দেখুন, খুব সূক্ষ্ম একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি? অন্যান্য মুমুক্ষু ভবনগুলোতে মানুষজন জীবনের শেষ সময়টা কাটাতে যান, কে কবে মারা যাবেন কেউ জানেন না, ওখানে মরবার উদ্দেশ্য নিয়ে ওই ভবনগুলোতে কেউ যান না। কাশী বিশ্বনাথ মন্দিরের যে চত্বর, তার মধ্যেও কিন্তু একটা মুমুক্ষু ভবন আছে, সেখানে গেলে আপনারা প্রচুর বৃদ্ধ বৃদ্ধাদেরকে দেখতে পাবেন। তারা কিন্তু কেউ ওখানে মরবার উদ্দেশ্য নিয়ে যাননি, ওখানে গেছেন জীবনের শেষ সময়টা কাটাতে। মৃত্যু যখন তাদেরকে নিয়ে যাবে সেটা তো আলাদা ব্যাপার। কিন্তু এইখানে এই কাশীলাভ মুক্তি ভবনের ক্ষেত্রে এখানে মৃত্যুর উদ্দেশ্য নিয়েই কিন্তু লোকে আসছে। 15 দিনের সময়সীমা তাদেরকে দেওয়া হচ্ছে। অন্যান্য ভবনগুলোতে কিন্তু এই 15 দিনের কোনো সময়সীমা নেই। তাই এই ভবন অন্যান্য ভবনগুলোর থেকে আলাদা। এবং স্ট্যাটিস্টিক্স যেটা বলছে যে আজও পর্যন্ত 14,000-এর কাছাকাছি সংখ্যক মানুষ এই ভবনে গেছেন, এবং তার মধ্যে অন্তত 12 কি 12,500 মানুষ এখানে মারা গেছেন বা মৃত্যুবরণ করেছেন, এবং ধরে নেওয়াই যায় যে তাদের আত্মা মোক্ষ লাভ করেছে। এবারে দেখুন কীরকম অদ্ভুত ব্যাপার। এই মুক্তি ভবনকে কেন্দ্র করে একটা ঘটনা আমি এক ব্যক্তির থেকে শুনেছিলাম, সেই সৌভাগ্য আমার হয়েছিল। সেই ঘটনাটা আমি আপনাদের সঙ্গে আজকে একটুখানি ভাগাভাগি করে নিতে চাই। আজ থেকে ঠিক 1 বছর আগে, আমি যেহেতু জ্যোতিষ চর্চা করি, ঠিক 1 বছর আগে আমার চেম্বারে এক ভদ্রলোক
তার স্ত্রীকে নিয়ে উপস্থিত হন। তার কাজের জায়গায় কিছু সমস্যা চলছিল তাই নিয়ে। তা ভদ্রলোকের নাম সৌভিক হাজরা। তিনি আমার চেম্বারে এসেছিলেন টিটাগড় থেকে। তা তিনি আমাকে তো আমার সাথে কনসালটেশন করেছিলেন, তার সাথে সাথে একটা অদ্ভুত ঘটনা এই মুক্তি ভবনকে কেন্দ্র করে আমাকে বলেছিলেন যে এই ঘটনাটা কিন্তু মানে উনি তো সাক্ষী ছিলেনই, কিন্তু মূলত ঘটনাটা ঘটেছিল ওনার বাবার সাথে। ওনার বাবার নাম কুন্তল হাজরা। এই কুন্তল বাবুর সঙ্গে এই মুক্তি ভবনকে কেন্দ্র করে একটা ঘটনা ঘটেছিল। সালটা ছিল 2017। এই ঘটনাটাই এবার আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলবো। খুবই অদ্ভুত ঘটনা এবং গায়ে রীতিমতো কাঁটা দেওয়ার মতো ঘটনা। কীরকম? এই কুন্তল বাবু ইনি কিন্তু পেশায় ছিলেন একজন ইঞ্জিনিয়ার। 2015 সালে উনি রিটায়ার করেন। খুব বড় একটা পোস্টে চাকরি করতেন, মাইনে করি ভালোই পেতেন। 2015 সালে রিটায়ার করেন। এবার এই কুন্তলবাবুর ব্যাপারে একটুখানি কিছু কথা বলে রাখা দরকার। এই কুন্তলবাবু ইনি কিন্তু প্রচণ্ড রকমভাবে মহাদেবের ভক্ত ছিলেন, মারাত্মক রকমের মহাদেবের ভক্ত ছিলেন। মহাদেবের কাছে নিজেকে যদি সমর্পণ করা যায় তাহলে কিন্তু মোক্ষ লাভ হতে পারে। স্বয়ং মহাদেব এই ব্যাপারটা দেখেন, এর দায়িত্বে রয়েছেন। তিনি কিন্তু ভক্তের ডাকে সাড়া দেন এবং তিনি এমনই একটি সত্তা যাকে কিন্তু খুব সহজেই তুষ্ট করা যায়। তো যাই হোক, আমি আবার ঘটনায় ফিরে আসি। তা এই ভদ্রলোক কুন্তলবাবু ইনি প্রচণ্ড রকমের মহাদেবের ভক্ত ছিলেন। মহাদেবের মাথায় জল না ঢেলে তিনি নিজে জলগ্রহণ করতেন না, নিজের আত্মাকে উৎসর্গ করেছিলেন তিনি মহাদেবের কাছে। তিনি ছোটবেলা থেকে প্রচণ্ড রকম স্ট্রাগলের মধ্যে বড় হন। তার বাবা অত্যন্ত অল্প বয়সে মারা যান। ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তেই তাকে কর্মসংস্থানের জন্য চিন্তাভাবনা করতে হয়। তার একটি বোনও রয়েছে যার বিয়ে তখন তাকে দিতে হয়েছিল এই ভদ্রলোককে। এবং উনি মনে করেন যে ওনার জীবনে যত রকমের প্রতিকূল পরিস্থিতি এসছে সবই তিনি কিন্তু কাটিয়ে উঠেছেন এই মহাদেবের কৃপায়। এই বিশ্বাসটা ওনার মধ্যে কিন্তু বদ্ধমূল ছিল। তো যাই হোক, এবার 2015 সালে কুন্তলবাবু রিটায়ার করেন। রিটায়ারমেন্টের ঠিক বছর দুয়েক কাটতে না কাটতেই, ততদিন অবধি সব কিছু ঠিক ছিল, ঠিক 2 বছর কাটতে না কাটতে যখন 2017 সাল এসে উপস্থিত হলো তখন ওনার সাথে বেশ কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকলো। কীরকম? উনি একদিন রাতে একটা স্বপ্ন দেখলেন, একটা অদ্ভুত স্বপ্ন। স্বপ্নটাতে তিনি কি দেখছেন? তিনি দেখছেন যে বেনারসেরই কোনো একটা ঘাটে তিনি দাঁড়িয়ে রয়েছেন। সেখানে প্রচুর মানুষ জমায়েত হয়েছে। সন্ধে হবে হবে, সূর্য ডুবছে, এরকম একটা সময়। এবার হঠাৎ করে সেই ভিড়ের মধ্যে থেকে একজন অঘরী তার সামনে এসে দাঁড়ালো, ওই ভদ্রলোকের সামনে। সেই অঘরীর সারা শরীরে ভস্মের আচ্ছাদন, ভস্মে তার মানে পুরো শরীর ঢাকা, অদ্ভুত তার চেহারা, গলায় নরকরটির মালা, এবং তার চেহারার মধ্যে, তার ব্যক্তিত্বের মধ্যে একটা অদ্ভুত রকম তেজ ছিল, একটা সম্মোহনী শক্তি ছিল, যেটা দেখে কুন্তলবাবু মানে রীতিমতো একটা ঘোরের মধ্যে, ওই স্বপ্নের মধ্যেই একটা ঘোরের মধ্যে তিনি চলে গেছিলেন। এবারে তিনি দেখছেন যে সেই অঘরী ওনার সামনে এসে দাঁড়িয়েছে। অঘরী এক দৃষ্টে কিন্তু কুন্তলবাবুর দিকে চেয়ে রয়েছেন। কিছুক্ষণ ওইভাবে তাকিয়ে থাকার পর তিনি কুন্তলবাবুকে বললেন হিন্দিতে যে মেরে সাথ আজা, আমার সাথে এসো, বলে তিনি হাঁটতে শুরু করলেন। এবার কুন্তলবাবুও মন্ত্রমুগ্ধের মতো ওনাকে অনুসরণ করছেন, ওনার পেছন পেছন যাচ্ছেন। এবার কোথায় যাচ্ছেন সেই অঘরী, কোথায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে, কিছুই কিন্তু কুন্তলবাবু বুঝতে পারছেন না। উনি শুধু দেখছেন যে ঘাট পেরিয়ে একটা সরু গলির মধ্যে তিনি ঢুকলেন, যাচ্ছেন তো যাচ্ছেনই, উনিও পেছন পেছন চলেছেন। আস্তে আস্তে চারিদিকের যে কোলাহল, হৈহট্টগোল, সেগুলো কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করলো। এইবারে সেই অঘরী একটা বাড়ির সামনে এসে দাঁড়ালেন। সেই বাড়িটা কাশীনগরীতে যেরকম সাবেকি ধাঁচের যে বাড়িগুলো হয়, আর 5টা বাড়ি, সেই রকম টাইপেরই একটা বাড়ি। এবং সেই বাড়িটার সামনে যে মূল ফটক, যে গেটটা রয়েছে, তার ওপরে একটা আর্চের মতো করা, যার ওপরে লেখা কাশী লাভ মুক্তি ভবন, এই কথাটা কিন্তু লেখা ছিল। অঘরী সেই গেট ঠেলে ভেতরে প্রবেশ করলেন, করে হাতছানি দিয়ে কুন্তলবাবুকে ডাকছেন। কুন্তলবাবুও ভেতরে প্রবেশ করলেন। ভেতরে প্রবেশ করার সাথে সাথে মনে হলো চারদিক যেন আলোয় আলোকিত হয়ে উঠেছে। সেই অঘরী, সেই বাড়ি ধীরে ধীরে সেই আলোর গ্রাসের মধ্যে চলে যাচ্ছে, ফিকে হয়ে যাচ্ছে চারিদিক। ঠিক এই মোমেন্টে কুন্তলবাবুর কিন্তু ঘুমটা ভেঙে গেল। উনি ধরফর করে উঠে বসলেন
এবং তার সারা শরীর তিনি অনুভব করলেন যে প্রচণ্ড রকম দরদর করে তিনি ঘামছেন। এবার ওই টাইমে যখন তার ঘুমটা ভেঙেছে তখন 5টা কি 5:15 বাজে। এবারে যে সৌভিকবাবু যিনি আমার কাছে এসছেন তিনি কিন্তু নাইট শিফটে কাজ করতেন, তার নাইট অফিস থাকতো। তিনি তখন সবেমাত্র অফিস থেকে বাড়ি ফিরেছেন। আর কুন্তলবাবু এই স্বপ্নটা দেখে ধরপড় করে উঠে বসে চিৎকার করে উঠেছেন, ছেলের নাম ধরে ডেকেছেন, বৌমার নাম ধরে ডেকেছেন। ওনার স্ত্রী অনেক দিন আগেই গত হয়েছেন, তো যাই হোক বৌমার নাম ধরে ডেকেছেন। তা এইটা হওয়াতে তখন সৌভিকবাবু আর ওনার স্ত্রী মানে তড়িঘড়ি বাবার ঘরে ঢুকেছেন, ঢুকে দেখছেন যে এরকম অবস্থা, বাবা বসে হাঁপাচ্ছেন। তা তিনি তখন ভদ্রলোককে জিজ্ঞাসা করেছেন যে ব্যাপার কি বাবা, তুমি এরকম হাঁপাচ্ছ কেন, তোমার কি শরীর খারাপ লাগছে? তা এই প্রসঙ্গে আপনাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই কুন্তলবাবু ইনি কিন্তু শারীরিক দিক থেকে যথেষ্ট রকমের সুস্থ একজন ব্যক্তি। তিনি চিরটাকাল একটা নিয়ম নিষ্ঠা অনুশাসনের মধ্যে ছিলেন। তিনি নিয়মিত মর্নিং ওয়াক করতেন, তিনি স্বল্পাহারী ছিলেন, খুব মেপে খাবার দাবার খেতেন, ঠিকঠাক টাইমে শুতে যেতেন, ঠিকঠাক টাইমে ঘুম থেকে উঠে পড়তেন। এই ব্যাপারগুলো তিনি কিন্তু চিরটাকাল মেনটেন করে গেছেন। তাই তার শরীরে সেই রকম একটা কিন্তু রোগ ভোগের কোনো রকম প্রভাব লক্ষ্য করা যেত না। কিন্তু শতই হোক না কেন, উনি তো রিটায়ার করেছেন, বয়স হয়েছে, 62-63 বছর বয়স হয়েছে। তা একটা চিন্তা তো হতেই পারে যে এতদিন সুস্থ হয়তো ছিলেন, হয়তো আস্তে আস্তে শরীরে কিছু রোগ বাসা বাঁধছে। তা সেইটা ভেবেই সৌভিকবাবু জিজ্ঞাসা করলেন যে তোমার কি শরীর খারাপ লাগছে? তা তখন ভদ্রলোক বললেন যে না, আমার শরীরটা সেরকম খারাপ লাগছে না, কিন্তু আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম, বলে এই স্বপ্নটা পুরো বললেন ছেলে আর ছেলের বউকে। তা স্বপ্নের কথাটা শুনে সৌভিকবাবু একটুখানি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তিনি ভাবলেন যে একটা স্বপ্ন তো দেখেছেন, এটা নিয়ে আর অত গুরুত্ব দেওয়ার কি আছে, না আজকালকার দিনে একটা স্বপ্নকে নিয়ে কেই বা গুরুত্ব দেয়। কিন্তু অদ্ভুত ব্যাপার, এই কাশীলাভ মুক্তি ভবন এটাকে কিন্তু এরপর থেকে ওই কুন্তলবাবু নিয়মিত ওনার স্বপ্নে কিন্তু দেখতে থাকলেন। মজার বিষয় হচ্ছে এটাই যে উনি এই ভবনের ব্যাপারে আগে কোনোদিনই জানতেন না, কোনোদিনই এইটার ব্যাপারে কিছু শোনেননি। কিন্তু বারবার করে এই মুক্তি ভবন ওনার স্বপ্নে দেখবার পর ওনার চেনা পরিচিতদের সঙ্গে যখন উনি আলোচনা করতে গেলেন ব্যাপারটা নিয়ে, তখন অনেকেই ওনাকে বললেন যে হ্যাঁ, বেনারসে এরকম একটা কিন্তু জায়গা আছে। কোথায় আছে? ওই গীতা মন্দির রোড বলে একটা এলাকা, সেখানে গির্জাঘর বলে একটা জায়গা আছে। সে গির্জাঘরের খুব কাছেই কিন্তু এই মুক্তি ভবন। তো ওই জায়গাটাতে কিন্তু এরকম একটা বিল্ডিং সত্যি আছে, যেখানে মানুষজন কি উদ্দেশ্য নিয়ে যায় সেটা তো আমি আপনাদেরকে আগেই বলেছি। এমনকি কুন্তলবাবুকেও সেটা তার চেনা পরিচিতরা বললেন। উনি এবার নিজে ইন্টারনেট ঘেঁটে এটা নিয়ে অনেক রিসার্চ করলেন, অনেক দেখাশোনা করলেন এই ব্যাপারটা নিয়ে, এবং ওনার কৌতূহল কিন্তু আরও বেশি করে বেড়ে গেল। ইতিমধ্যে ওনার কিন্তু এই স্বপ্নের ব্যাপারটা কিছুতেই কমছে না, কিছুতেই মানে থামছে না ব্যাপারটা। অর্থাৎ এটা তিনি দেখছেনই, যখনই তিনি ঘুমাতে যাচ্ছেন, সেটা দুপুরবেলায় একটুখানি বিশ্রাম নেওয়া হোক কি রাতের ঘুম বলুন, সমস্ত সময় উনি যখনই চোখ বুজছেন এই স্বপ্নটা কিন্তু বারবার দেখছেন। ওই একই অঘরী, ওই একই বেনারসের ঘাট, ওই একই মুক্তি ভবন, অঘরী তাকে ডাকছে, উনি অঘরীকে ফলো করছেন, এই ব্যাপারটা কিন্তু নিয়মিত উনি দেখছেন। এইবার এই স্বপ্নগুলোর সাথে সাথে, এই স্বপ্নটা তো কমন, এর সাথে সাথে আরও অন্যান্য স্বপ্নও তিনি কিন্তু দেখতে শুরু করলেন। তার যুবা বয়সে বা তার কর্মজীবনের কিছু ঘটনা যেগুলো তিনি ভুলে গেছিলেন, বিস্মৃত হয়েছিলেন, সেই স্বপ্নগুলো কিন্তু কুন্তলবাবু দেখতে থাকলেন। এবং সেই স্বপ্নগুলোর ব্যাপারটা হচ্ছে উনি যে সমস্ত অন্যায় কাজগুলো করেছিলেন সেই স্বপ্নগুলো উনি দেখতেন। দেখুন, আমি এই প্রসঙ্গে একটা কথা বলে দিই। কুন্তলবাবু, যেটা সৌভিকবাবু আমাকে বলেছেন ওনার ছেলে, যে কুন্তলবাবু কিন্তু কোনোদিনই কোনো রকম অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। মানুষ হিসেবে তিনি প্রচণ্ড রকমের রিজিড, প্রচণ্ড রকমের ভালো একজন মানুষ ছিলেন। হ্যাঁ, হয়তো একটুখানি গাম্ভীর্য ছিল ওনার মধ্যে, বা কথাবার্তার মধ্যে মাধুর্যতা একটুখানি কম ছিল, কিন্তু কোনোদিন কারোর সাথে কোনো অন্যায় করেননি। তবে দেখুন, এটা তো কলিযুগ, কলিযুগে দাঁড়িয়ে কোনো মানুষই কিন্তু 100% পারফেক্ট হয় না। আমিও না, আপনারাও নন, আমরা কেউই নই। কিছু না কিছু অন্যায় আমাদের জ্ঞানত বা অজ্ঞানত কিন্তু হয়েই থাকে। তা কুন্তলবাবুর ক্ষেত্রেও সেটার কোনো ব্যতিক্রম হয়নি। হয়তো তিনি ওনার কোনো সাবঅর্ডিনেটকে
এমন কথা কিছু বলে ফেলেছিলেন যেটা তার মনে আঘাত করেছিল, বা কাউকে কোনো রকম কটূক্তি করে ফেলেছিলেন, কর্মক্ষেত্রে যেরকম হয়। তো যেগুলো খুবই যৎসামান্য কিছু ব্যাপার, যেগুলো আমরা হয়তো মনেও রাখি না হতো, কিন্তু কুন্তলবাবু স্বপ্নের মাধ্যমে ওনার এই ঘটনাগুলো কিন্তু আবার দেখতে শুরু করলেন। আর কি হলো, মৃত আত্মীয়দের স্বপ্নও কিন্তু তিনি দেখতেন, এবং ছেলেবেলার বহু ঘটনা, উনি ওনার স্কুলে ফেরত গেছেন, সেখানে পুরনো যে সমস্ত মাস্টারমশাইরা রয়েছেন তাদেরকে উনি প্রণাম করছেন, ওনার যে সমস্ত বাল্য বন্ধুরা যারা একই স্কুলে পড়তেন তাদের সঙ্গে দেখা হচ্ছে, এরকম ধরনের আরও নানান রকম স্বপ্ন কিন্তু তিনি দেখতে শুরু করলেন। এই স্বপ্নগুলো দেখতে দেখতে হঠাৎ ওনার মধ্যে, হঠাৎ বললে ভুল হবে, ধীরে ধীরে ওনার মধ্যে কিছু পরিবর্তন আসা শুরু করলো। উনি কিন্তু এমনিতে একটুখানি হাসি খুশি মানুষ, সবার সঙ্গে একটুখানি মিশতে পছন্দ করেন। ওনার প্রফেশনাল লাইফ একরকম ছিল, কিন্তু তার বাইরে গিয়ে ওনার যে জগৎটা, বন্ধু বলুন, বান্ধব বলুন, আত্মীয় স্বজন, পরিবারের মানুষজন, প্রত্যেকের সঙ্গে কিন্তু একটুখানি মিলেমিশে থাকা, গল্পগুজব করা, হই হুল্লোড় করা, এই ব্যাপারগুলো উনি কিন্তু পছন্দ করতেন। কিন্তু এই স্বপ্নগুলো যত ওনার ঘুমের মধ্যে আসতে থাকলো, ওনার চিন্তাভাবনার মধ্যে আসতে থাকলো, তত ওনার মধ্যে কিন্তু এই স্বভাবগুলো আস্তে আস্তে কমে যেতে শুরু করলো। অর্থাৎ তিনি একটুখানি গম্ভীর হয়ে গেলেন, সব কিছু থেকে নিজেকে একটুখানি গুটিয়ে নিচ্ছেন, পরিবারের মানুষের সঙ্গে সেভাবে একটা কথাবার্তা বলছেন না, এই ব্যাপারগুলো কিন্তু হলো। এমনকি সৌভিকবাবুর একমাত্র কন্যা, যার তখন বয়স 5 কি 6 বছর বয়স হবে, তা যার সঙ্গে ঠাকুরদা মানে এই কুন্তলবাবুর একটা মারাত্মক রকমের বন্ডিং ছিল, সেই নাতনির সঙ্গেও কিন্তু তিনি কথাবার্তা কমিয়ে দিলেন। এবারে নাতনি, সে তো একটা ছোট্ট মেয়ে, একটা বাচ্চা মেয়ে, সে বুঝতে পারছে না যে তার ঠাকুরদা এরকম কেন বিহেভ করছেন। তা এই যে কুন্তলবাবুর মধ্যে এই যে পরিবর্তন, এই পরিবর্তনের ব্যাপারটা কিন্তু সৌভিকবাবু আর ওনার স্ত্রী ওনারা অনেক দিন ধরেই লক্ষ্য করছিলেন। এবার সৌভিকবাবু যেহেতু একটা অড টাইমে একটা ডিউটি থাকে ওনার, তাই পরিবারকে সেরকমভাবে একটা সময় দিতে পারেন না, বা বসে কারোর সুখ দুঃখের কথা শোনবার মতো সেরকম একটা সময় ওনার হাতে নেই। তা একটা ছুটির দিন দেখে যখন উনি একটু সুযোগ পেলেন, উনি তখন এই কুন্তলবাবু অর্থাৎ ওনার বাবার সঙ্গে কথা বললেন, জিজ্ঞাসা করলেন যে বাবা, তোমার মধ্যে এরকম একটা পরিবর্তন লক্ষ্য করছি, কি হয়েছে? তোমার কি শরীরটা খারাপ? যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাদেরকে বলো, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব। তা তখন কুন্তলবাবু বললেন যে না, আমার সেরকম একটা শরীর খারাপ নয়, আমি তোকে একটা অনুরোধ করব। নিজের ছেলেকে বলছেন। তা ওই সৌভিকবাবুর ডাকনাম হচ্ছে বাপি। তা উনি বলছেন যে দেখ বাপি, আমি তোকে একটা অনুরোধ করব, তুই কি আমার অনুরোধটা রাখবি? তা ভদ্রলোক বললেন যে হ্যাঁ অবশ্যই, তুমি বলেই দেখো না কি অনুরোধ। ওভাবে বলছো কেন? এটা তো আমার কর্তব্য। তা তখন উনি বলছেন যে আমাকে একটু বেনারস নিয়ে যেতে পারবি? আমার খুব মন টানছে, আমি একটু ওখানে যেতে চাই। এবার আপনারা জানেন, আমি মানে যেই সময়ের ঘটনাটা, এটা বলতে পারেন মে মাসের শেষের দিকে হচ্ছে, ঠিক আছে? এবার ওই মে মাসের শেষের দিক বা জুনের পুরোটা এরকম টাইমে বেনারসের মতো জায়গায় কি পরিমাণ গরম থাকতে পারে সেই ব্যাপারে কিন্তু আপনারা যথেষ্ট অবগত। শুধুমাত্র বেনারস বলে নয়, এন্টায়ার উত্তরপ্রদেশেই কিন্তু রীতিমতো তাপপ্রবাহ চলতে থাকে। গরমটা কিন্তু ওখানে কিন্তু ভয়াবহ গরম, এটা আপনারা জানেন। বিহার ইউপির গরম, হ্যাঁ, যে কোনো নর্থ ইন্ডিয়ান যে সমস্ত শহরগুলো, সেখানে গরম কিন্তু মারাত্মক পড়ে। পাহাড়ি এলাকার ব্যাপারটা আবার একটু আলাদা। তাই সৌভিকবাবু তখন এই কথাটাই বললেন যে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বাবা? এই টাইমে যদি বেনারসে যাও, তুমি তো দগ্ধ হয়ে পুড়ে মারা যাবে। শুধু তোমরা না, আমরাও প্রচণ্ড রকম কষ্ট পাবো। তো এখন বাদ দাও, সামনে পুজো আসছে, পুজোর পর আমি তোমাকে ঠিক নিয়ে যাব। তা তখন কুন্তলবাবু বলছেন যে না, আমি পুজো অবধি অপেক্ষা করতে পারবো না, আমার মন টানছে, আমি এখনই যাব। আমি তোর কাছে একান্তভাবে অনুরোধ করছি, তুই প্লিজ একটুখানি ব্যবস্থা কর। যদি তুই যেতে নাও পারিস, আমি একা চলে যাব, কিন্তু তোদের কনসেন্টের আমার দরকার, তোদের অনুমতির দরকার। তো এইবার বাবা আর ছেলের মধ্যে কিন্তু একটা তর্কাতর্কি লেগে গেল এই ব্যাপারটা নিয়ে। সৌভিকবাবু কিছুতেই যেতে রাজি হচ্ছেন না, এমনকি কুন্তলবাবুকেও একা ছাড়তে দিতে চান না। আর এদিকে কুন্তলবাবু ও নাছড়বান্দা, তিনি কিন্তু যাবেন। তা এবার এই তর্কাতর্কিটা ধীরে ধীরে কিন্তু একটা বাকবিতণ্ডায় পরিণত হলো। তারপরে বাবা আর ছেলের মধ্যে মনোমালিন্য এবং একে অপরের মুখ দেখা দেখি কিন্তু বন্ধ হয়ে গেল। তো এইবার এইভাবে কিছুদিন কাটলো।
কুন্তলবাবু নিজেও খুব ভেঙে পড়েছেন। এবারে দেখুন, উনি নিজেও কিন্তু পারতেন টিকিট কেটে বেনারসে চলে যাওয়া। ওনার বয়সটা তো এমন কিছু বিশাল কিছু বয়স না, রিটায়ারমেন্টের জাস্ট 2 বছর কমপ্লিট হয়েছে। তা উনি একাও যেতে পারতেন, কিন্তু উনি সবাইকে নিয়ে চলতে ভালোবাসেন, সবার অনুমতি নিয়ে কাজ করতে ভালোবাসেন। বিশেষ করে একটা পরিবারের মধ্যে যখন তিনি আছেন, উনি চান না যে বাকিরা যখন রাজি নয় উনি সেই কাজটা করেন। এই ব্যাপারগুলো ওনার খুব একটা ভালো লাগে না। এইবার সৌভিকবাবুর স্ত্রী একদিন সৌভিকবাবুকে বলছেন যে দেখো, বাবা যখন যেতে চাইছে একবার ব্যবস্থাটা করেই ফেলো না। দেখছো তো উনি কীরকম চুপচাপ হয়ে রয়েছেন। তুমি তো জানো যে উনি কীরকম রকমের শিব ভক্ত। হয়তো বাবা বিশ্বনাথ ওনাকে টানছেন, ওনার মনটা একটুখানি টেনেছে ওই দিকে। হ্যাঁ, তা গরমকাল বলে কি লোকে বিশ্বনাথ মন্দিরে গিয়ে পুজো দিচ্ছে না? তা কাশিতে গেলে বা বেনারসে গেলে আমরা আর কদিনই বা থাকবো? এসি কম্পার্টমেন্টে যাব, এসি হোটেলে থাকবো, টুক করে গিয়ে একবার পুজো দিয়ে আসবো, খুব বেশি হলে 2 কি 3টে রাতের ব্যাপার। তা তুমি একবার একটু ব্যবস্থাটা করোই না। তা অনেক ভাবনা চিন্তা করে সৌভিকবাবু অবশেষে রাজি হলেন বেনারসে যাওয়ার। তিনি সমস্ত রকম ব্যবস্থাপনা করলেন, তার বাবাকেও জানালেন। কুন্তলবাবু তো প্রচণ্ড রকম খুশি, উৎফুল্ল। এইবার জুন মাসের 2nd উইকে ওনারা বেনারস গেছিলেন। যেদিন পৌঁছেছেন, হোটেলে গেছেন, প্রচণ্ড গরম, মানে সূর্যের প্রখর তেজ। তা যেদিন পৌঁছালেন সেই দিনই ভোরের দিকে কুন্তলবাবু মন্দিরে গিয়ে কিন্তু পুজো দিলেন। পুজো দিয়ে আবার হোটেলে ব্যাক করলেন, আরও 2 রাত্রি ওখানে থাকা, একটু বেনারস এবং তার আশপাশটা ওনারা ঘুরবেন। তা সৌভিকবাবু বললেন যে এত গরমের মধ্যে সকালবেলায় আর কোথাও বেরোনোর দরকার নেই, বিকেলের দিকটাতে আমরা একটু ওই দশাশ্বমেধ ঘাটের দিকে যাব। তা ভালো কথা। 4টে 4:30 এরকম টাইমের একটা টোটো বলা ছিল, ওই সৌভিকবাবুই ব্যবস্থা করেছিলেন। তা সেই টোটোতে করে দশাশ্বমেধ ঘাট যাওয়া হলো, ওখানে অনেকটা সময় কাটানো হলো। তারপরে যখন টোটো করে আবার ওনারা হোটেলের দিকে ব্যাক করে আসবেন, তা তখন ভদ্রলোক বলছেন, মানে কুন্তলবাবু বলছেন যে আমাকে একটুখানি কাশীলাভ মুক্তিভবনে নিয়ে যাবি? তা টোটোওয়ালাকেও উনি জিজ্ঞাসা করলেন যে উনি জায়গাটা চেনেন কিনা। উনি বললেন যে হ্যাঁ আমি জানি। তা তখন সৌভিকবাবু একটু অবাক হয়ে গেছেন যে ওখানে গিয়ে কি করবে, ওটা আবার কোনো দেখবার মতো জায়গা নাকি? তা তখন ভদ্রলোক বলছেন যে দেখ, আমি তো তোকে আগেও বলেছি যে আমি এই ভবনটাকে আমার স্বপ্নে বহুবার দেখেছি। এটার টানেই কিন্তু, বাবা বিশ্বনাথ তো আছেনই, কিন্তু এটার টানেই কিন্তু আমার মূলত এখানে আসা। আমাকে একবার ওখানে নিয়ে চল, এইখানে যাওয়া হয়ে গেলে আমি কিন্তু আর তোর কাছে কোনো রকম আবদার করব না। তা তখন সৌভিকবাবু বললেন যে ঠিক আছে। তা এবার টোটোটা রওনা দিল ওই মুক্তিভবনের দিকে। এবার যেখান থেকে ওনারা শুরু করলেন দশাশ্বমেধ ঘাট, ওখান থেকে মুক্তিভবনের দূরত্ব খুব বেশি নয়, 8 ঘন্টারও কম সময় লাগে। তা টোটো সেখানে পৌঁছালো। সন্ধে তখন প্রায় ঘনিয়ে এসেছে, চারদিকে একটু একটু করে অন্ধকারও হচ্ছে। এবার বাড়িটা কীরকম, একটা গেট খুলেই যে বাড়িটা তা নয়, গেট খুলে বেশ অনেকটা এলাকা জুড়ে একটা লনের মতো আছে, একটা উঠোনের মতো আছে, তারপরে বাড়িটা মাথা তুলে দাঁড়িয়েছে। এবার সেই বাড়িটার সামনে ওখানকারই ওই ভবনেরই কিছু কর্মী বসে নিজেদের মধ্যে কথাবার্তা বলছে। তা কুন্তলবাবু, সৌভিকবাবু ওনারা সব ঢুকে গেলেন ভেতরে। ঢুকে এদিক ওদিক ঘুরে টুরে দেখছেন। তা ওনাদেরকে দেখতে পেয়েছেন ওই কর্মীরা। তা এসে জিজ্ঞাসা করেছেন যে আপনাদের এখানে আসার উদ্দেশ্যটা কি? তা তখন কুন্তলবাবু বললেন যে আমাকে কি একটু ভেতরে ঢুকতে দেবেন, আমি একটু বাড়িটা দেখব। তা প্রথমটায় কেউই ওরা রাজি হচ্ছিলেন না। তারপরে কুন্তলবাবু ওনাদেরকে এই স্বপ্নের ব্যাপারে বললেন, কিসের টানে উনি এসছেন এখানে সেটাও বললেন, উনি যে শিবের একজন মারাত্মক রকমের বড় ভক্ত সেটাও উনি জানালেন। অনেক রকমের অনুরোধ করার পর অবশেষে সেই কর্মীরা রাজি হলেন কুন্তলবাবু আর সৌভিকবাবুকে ভেতরে ঢুকতে দিতে। তবে ওনার স্ত্রী, মানে সৌভিকবাবুর স্ত্রী মেয়ে, ওনারা বাইরে দাঁড়িয়ে রইলেন, কারণ ওনাদের একটু গা ছমছমে একটা অনুভূতি হচ্ছিল। এবার ওনারা তো ঢুকলেন ভেতরে। বাড়িটা পুরো ফাঁকা। আমি আগেও বলেছি যে এটা আর 5টা হোটেলের সঙ্গে গোলালে চলবে না। এই জায়গাটা সমস্ত কিছু থেকে একেবারেই ব্যতিক্রমী একটি জায়গা। এইটার সঙ্গে অন্য কোনো হোটেলের তুলনা করলে কিন্তু চলবে না। আমার মতে সারা ভারতবর্ষে হয়তো এরকম একটাই হোটেল আছে আমার জানা। আপনাদের যদি অন্য কিছু জানা থাকে আমাকে জানাবেন। এবার ওনারা ঢুকলেন, ঢুকে দেখলেন যে চারিদিক ফাঁকা। দোতলায় একটা ঘর থেকে শুধুমাত্র কীর্তনের আওয়াজ ভেসে আসছে। তা এবার কুন্তলবাবু ওই ঘরটার দিকে চলে গেলেন। ওখানে গিয়ে দেখলেন ভেতরে আলো টালো জ্বলছে,
আর ঘরেরও অবস্থা সেই রকমই, মানে কোনো চাকচিক্য নেই, কোনো মতে দেওয়ালে জাস্ট পেন্ট করা আছে, কোনো বড় খাটও নেই। হ্যাঁ, তো ওইখানে মেঝের ওপর একটা জাজিম পেতে, তার উপরে চাদর টাদর দেওয়া রয়েছে, তার উপরে এক বৃদ্ধ ব্যক্তি শুয়ে রয়েছেন, একদম হাড় জিরজিরে চেহারা, প্রচণ্ড রকম শীর্ণ, দেখেই বোঝা যাচ্ছে দেহে জাস্ট প্রাণটুকু রয়েছে, যে কোনো মুহূর্তে সেই প্রাণবায়ু কিন্তু বেরিয়ে যেতে পারে। তা বলা হলো যে এই ভদ্রলোকের বয়স প্রায় 92-এর কাছাকাছি, কি 92 পেরিয়ে গেছে বোধহয়। ইনি কাছেই একটা গ্রামে থাকেন, যার নাম হচ্ছে ভাদোহি বলে একটা গ্রাম, সেখান থেকে উনি এসছেন। উনি হয়তো এখানেই মারা যাবেন, মানে গতকালই উনি এসছেন। তার সামনে বসে নাম কীর্তন সমস্ত কিছু হচ্ছে আর কি, হরিনাম শোনানো হচ্ছে, কীর্তন টীর্তন ভজন হচ্ছে। তো এইসব দেখে একটা ঘোরের মধ্যে চলে গেলেন কুন্তলবাবু। ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ কীর্তন শুনলেন চোখ বন্ধ করে। সৌভিকবাবু যখন আমাকে ঘটনাটা বলছেন, তখন উনি বলছেন যে উনি দেখতে পাচ্ছেন যে ওনার বাবার দু চোখ দিয়ে মানে রীতিমতো জলের ধারা নেমে আসছে। এইবার দেখা হয়ে গেলে পরে প্রায় 15 থেকে 20 মিনিট ওই ঘরটার মধ্যে ওনারা ছিলেন। এরপরে এমন একটা ঘটনা ঘটলো যেটা শুনলে আপনাদের রীতিমতো গায়ে কাঁটা দিয়ে উঠবে। ওনারা যখন আবার ঘরটা থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামছেন, নামতে নামতে 2 কি 3টে ধাপ নামার পর ওই কুন্তলবাবু হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন, বুকে হাত দিয়ে 2 চোখ টিপে বন্ধ করে ফেললেন। উনি দেখেই বোঝা যাচ্ছে যে ওনার হয়তো প্রচণ্ড রকমের কষ্ট হচ্ছে কোনো ব্যাপারে। উনি ওনার ছেলের হাতটাকেও শক্ত করে চেপে ধরলেন। তা ওই সৌভিকবাবু প্রচণ্ড রকম ঘাবড়ে গিয়ে বললেন যে কী হয়েছে বাবা, তোমার কি কোনো কষ্ট হচ্ছে? কিছু আর উনি বলতেই পারলেন না। উনি মুখ থুবড়ে পড়ে গেলেন মেঝের ওপর, মানে ওই সিঁড়ির ওপরেই পড়ে গেলেন। এবং সেটা দেখে ওখানে যে সমস্ত কর্মীরা ছিলেন, 2জন ছিলেন, তারা প্রচণ্ড হকচকিয়ে গেলেন। একটা চিৎকার চেঁচামেচি, একটা শোরগোল পড়ে গেল। যারা ভেতরে কীর্তন গাইছিলেন তারা পর্যন্ত কীর্তন থামিয়ে বাইরে চলে এলেন। আর কুন্তলবাবু ওরকমভাবেই মেঝের ওপর পড়ে রয়েছেন, 2 চোখ একদম মানে মুখটা পুরো বিকৃত হয়ে গেছে যাকে বলা যায়। এবার ওনাকে ধরাধরি করে বাইরে নিয়ে আসা হলো। টোটোটা, ভাগ্য ভালো টোটোটা তখনও বাইরে দাঁড়িয়েছিল, সেই টোটো করে নিয়ে যাওয়া হলো কাছাকাছির একটা হাসপাতালে। এবং সেই ভবনের একজন কর্মীও কিন্তু গেছিলেন ওনাদের সাথে। টোটোতে ওঠানোর পর ওই কুন্তলবাবুকে আর সোজা হয়ে বসানো গেলই না। উনি কিন্তু ওই সৌভিকবাবু অর্থাৎ ওনার ছেলের একমাত্র সন্তান, তার কোলের ওপর মাথা রেখে পড়ে গেলেন। এবার যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে চিকিৎসক পরীক্ষা করে বলেন যে তিনি কিন্তু মারা গেছেন, অর্থাৎ কুন্তলবাবু আর বেঁচে নেই। ম্যাসিভ স্ট্রোক, এবং সেই আঘাতটা এতটাই জোরদার, এতটাই জোরালো ছিল যে তার প্রাণবায়ু কিন্তু আর শরীরের মধ্যে নেই, সেটা শরীর ত্যাগ করে বেরিয়ে গেছে বেশ কিছুক্ষণ আগে। এবার এরকম একটা ঘটনা ঘটার পর, খুবই হৃদয় বিদারক ঘটনা, খুবই দুঃখজনক ঘটনা, খুবই মর্মান্তিক ঘটনা, আপনারা সহজেই আন্দাজ করতে পাচ্ছেন যে সৌভিকবাবু, ওনার স্ত্রী, ওনার মেয়ে, এই ঘটনাটা ঘটবার পর তাদের মনের অবস্থা কীরকম হতে পারে। খুবই বেদনাদায়ক ঘটনা, এটা অস্বীকার করা যায় না। কিন্তু আপনারা আরেকটা জিনিসও ভেবে দেখুন, আপনারা যদি কুন্তলবাবুর কথাটাই শুধুমাত্র ভাবেন, তাহলে দেখবেন তলিয়ে দেখতে গেলে এরকম মৃত্যু কজনের হয় বলুন তো। আমি আগেও আপনাকে বলেছি যে কাশিতে মৃত্যুটা কোনো দুঃখের ব্যাপার নয়, কাশিতে মৃত্যু কিন্তু আনন্দের ব্যাপার। আমাদের সনাতনীদের কাছে মৃত্যুটা মানে প্রচণ্ড রকম আনন্দের একটা বিষয়, কারণ আমরা মনে করি মৃত্যুর সময় শ্রীকৃষ্ণ বলুন, বিষ্ণু বলুন, মহাদেব বলুন, হনুমানজি বলুন, এনারা আমাদের কাছে আসেন এবং আমাদের কষ্টটাকে তারা অনেকটাই লাঘব করার চেষ্টা করেন। তাই সনাতনীদের কাছে মৃত্যুটা কিন্তু একটু অন্য রকমের একটা বিষয়, মানে যারা তলিয়ে ভাবে এটা নিয়ে। তা এই রকম মৃত্যু, মানে এই কুন্তলবাবুর ক্ষেত্রে যে মৃত্যুটা হলো, এই মৃত্যু কজনের ভাগ্যে জোটে। এবার আমি ঘটনাটা শুরুতে যে স্বপ্নের ব্যাপারগুলো বলেছিলাম আপনাদেরকে, এইবার আপনারা এক একটা করে পয়েন্টগুলো আপনারা কানেক্ট করুন। আপনারা ভাবুন তো যে কিসের টানে উনি বেনারস এসছিলেন, কে নিয়ে এসছিল ওনাকে, এবং স্বপ্নে যেই অঘরীকে দেখতেন তিনিই বা কে, তিনি বারবার করে ওনাকে এই কাশীলাভ মুক্তিভবনের দিকেই কেন নিয়ে আসতেন? উনি তো এই বাড়িটার ব্যাপারে জানতেনই না। মানে কুন্তলবাবু এই রকম যে একটা বাড়ি
বেনারসের মতো একটা সরু গলির মধ্যে এক্সিস্ট করে, তার যে একটা অস্তিত্ব আছে, এই ব্যাপারটা তো উনি জানতেনই না। সেইখানে ওনাকে টেনে নিয়ে আসা হলো। উনি ওনার করা কিছু কিছু ছোটোখাটো হলেও অন্যায়গুলো, সেইগুলো কিন্তু দেখতেন স্বপ্নের মাধ্যমে, মৃত ব্যক্তিদেরকে স্বপ্নে দেখতেন। তাহলে স্বয়ং মহাকাল, যার কাছে প্রত্যেকটা মানুষের জন্ম এবং মৃত্যুর তারিখ, তার হিসেব রয়েছে, সেই মহাকালই কি অঘরী রূপে ওনাকে বারবার স্বপ্নে দেখা দিতেন, দেখা দিয়ে এই জায়গাটার ব্যাপারে ওনাকে অবগত করেছিলেন এবং টেনে নিয়ে এসেছিলেন এখানে? তাহলে এই যে মুক্তি ভবনে যেটুকু সময়ে উনি কাটিয়েছেন, ওইটুকু টাইমের মধ্যেই ওনার মৃত্যু হওয়াটা, এটা কি নিতান্তই কাকতালীয়, নাকি এর মধ্যে কোনো অলৌকিক বা দৈবিক ব্যাপার রয়েছে? কি হতে পারে? শিবের প্রতি ভক্তি, সেটাও কিন্তু আমাদেরকে মোক্ষ প্রদান করতে পারে। কলিযুগে বলাই আছে এটা, যে কোনো রকম কঠোর তপস্যা বা কঠোর সাধনা, কলিযুগের যেটা পজিটিভ দিক সেটাই আমি আপনাদেরকে বলছি, সেগুলোর কিন্তু দরকার নেই। শুধুমাত্র ভগবানের নাম করলেই অনেক কিছু কিন্তু আমরা করে ফেলতে পারি। একটা কথাতেই আছে, আমি ভক্তি দিয়ে কিনতে পারি ব্রহ্মময়ীর তবিলদারি। কুন্তলবাবুর ক্ষেত্রে সেটাই হয়তো হয়েছে। শিবের প্রতি ওনার যে এরকম অটল ভক্তি, সেই ভক্তির জেরেই ওনাকে কিন্তু স্বয়ং মহাদেব ওখানে টেনে নিয়ে এসে এই মৃত্যুটা উপহার দিলেন, এবং ধরা যেতেই পারে যে উনি মোক্ষ লাভ করেছেন। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আপনারা কি মনে করেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের এপিসোড কেমন লাগলো সেটা আমাকে জানাবেন। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটিকে লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আগামী বৃহস্পতিবার ঠিক রাত্রি 9টায়। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।